এই ঘর, তার মানে ডাইনি এই ঘরেই থাকে। আমরা এই ঘরে কি করে যাব মা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টিয়া। আমি ডাইনির মতো কণ্ঠ করে ডাইনিকে বাহিরে ডাকবো, আর তুই সেই সুযোগে ডাইনির ঘরে গিয়ে। শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, আর পরিকন্যা তার জাদু শক্তি দিয়ে মুন্নি শিয়ালিনী ও মিচকেকে মেরে ফেলে। তুমি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে অনেক মজা। আমারও না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম দাও না, আমি তো কখনো আইসক্রিম খাইনি। একটু দাও বান্টি। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমার বাড়িতে টাকাও আছে, আইসক্রিম আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে, আর সে এসেই বলতে থাকে যে, আরে বান্টি, সেই কখন থেকে তোকে ডাকছি, বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না। তুই এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আর এই ছোট লোকের কাঠুরের মেয়ে এখানে কি করছে? এই মিনা, এই বান্টির কাছে তুই কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা বলছি। মা দেখো না মা, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছি। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। মিনা, তোদের মতো ছোট লোকেরা সবসময় অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খেতে চলে এসেছিস। এখান থেকে চলে যা বলছি। বাঘিনী রানীমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি কখনো আইসক্রিম খাইনি। আমাদের তো এত টাকা নেই, এজন্য আন্টির কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর আসবো না বান্টির কাছে। একথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। বাবা জানো, স্কুল থেকে ফেরার সময় দেখি বান্টি আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম। বান্টি মা আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। মিনা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, কেন বায়না ধরছিস মা? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তুই কেন বাঘিনী বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? গিন্নি, কেন আমার মেয়েটাকে এভাবে বলছো? মিনা, তুই চিন্তা করিস না মা, আমার তো রোজগারের অবস্থা ভালো না। হাতে একটু টাকা হলেই আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা। ঠিক আছে বাবা, আমি আর কখনোই আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা। মিনা, আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না। এই কথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে বুড়িটা কি করছে? আবার এখানে দেখছি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে কি এই 1000 টাকার নোটটা ওই বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, এখানে কি করছেন আপনি? এই যে এখানে টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো কথাই বলছে না। এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই, তাহলে টাকাগুলো তারই হবে। বুড়িমা, আপনি এদিকে তাকান, কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যি কোনো লোভ নেই, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে তা দিয়ে সাহায্য করব। আমার তেমন কিছু চাই না পরি। আমি যে একজন হতভাগী মা। আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে, টাকার অভাবে আমি ওকে আইসক্রিম কিনে দিতে পারিনি। তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি। শিয়ালিনী, তুমি আর কেঁদো না। এই নাও, এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে রোপণ করবে, কালকে দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? এই গাছটাতে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে, আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো পরি, তুমি অনেক ভালো গো।
এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? এই চারা গাছটা কোথায় পেলে? এই চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে মিনাকে সবকিছু খুলে বলে। মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে? তাহলে তো অনেক ভালো হবে মা, আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো। ইয়ে, কি মজা কি মজা। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন আমরা খাবো, আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো বাবা। ওগো, এবার বোধহয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর কাটতে হবে না, তাই না? এখন থেকে তুমি এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করবে, তাহলে আমাদের সংসারটা ভালো মতোই চলে যাবে, তাই না? এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর তাদের সেই আইসক্রিম গাছের কথা বনের অন্য পশুরাও জেনে যায়। ওগো সহ্য, আমাদের বনের শেফা শিয়ালিনী নাকি এক মায়াবী পরীর থেকে একটা গাছ পেয়েছে, সেই গাছে আবার আইসক্রিমও হয়। তাই নাকি? এটা কি বলছো বউ? সত্যি যদি ওই শেফা শিয়ালিনী পেয়ে থাকে তাহলে তুমিও যাবে ওই পুকুর ধারে গিয়ে, তুমিও শেফা শিয়ালিনী যেভাবে চারা গাছ পেয়েছে সেভাবে তুমিও চারা গাছ নিয়ে আসবে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুর ধারে জল আনতে গিয়েছিল সেও সেখানে জল আনতে যায়। আরে শুনেছি শেফা শিয়ালিনী নাকি এখানেই 1000 টাকা পেয়েছিল, কিন্তু এখানে এসে তো দেখছি অনেকগুলো টাকা। নিশ্চয়ই বুড়িমায়ের এতগুলো টাকা না। আমি এই টাকাগুলো কলসির মধ্যে লুকিয়ে রাখবো আর বাকি 1000 টাকা বুড়িমাকে দেব। বুড়িমা, ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এখানে আপনার টাকাটা পড়ে পেলাম, এই নিন আপনার 1000 টাকা। এই 1000 টাকা নিয়ে আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি এতগুলো টাকার লোভ সামলাতে পারোনি। তুমি একজন রাজার বউ হয়ে এত সামান্য টাকার লোভ তুমি সামলাতে পারোনি। সামান্য আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো, তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরী শক্তির মাধ্যমে গরিব করে দিয়েছি। এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র। পরি, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে শাস্তি দিও না। আমি ভুল করেছি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি। আমি আর জীবনে কোনোদিন লোভ করব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমার সব ধন সম্পদ ফিরিয়ে দাও। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো। ভাবি আবার অনেক রাগ করবে রে মা। মা, দেরি হলে যদি বাঘিনী মামি রাগ করে তাহলে তুমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাও কেন? কাজ না করলে সংসারটা চলবে কি করে? তোকে আবার পড়াশোনাও তো করাতে হবে, কি করে করাবো বল আমি? আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে তোমাকে আর কষ্ট করে কাজ করতে হতো না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি খাবার খেয়ে স্কুলে চলে যাচ্ছি। এরপর টিয়া তাড়াতাড়ি খাবার খেয়ে স্কুলে চলে যায় আর শেফাও বাঘিনীর বাড়িতে কাজে চলে যায়। শেফা, আজ তুই দেরি করে কাজে আসলি কেন? বাঘিনী ভাবি তোর উপর অনেক রেগে আছে। বলো না গো মুন্নি দিদি, বাড়ির সব কাজ শেষ করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর কাজে আসতে হয়, সেই জন্য তো দেরি হয়ে যায় গো মুন্নি দিদি। এইসব কি আর বাঘিনী ভাবি বুঝবে রে শেফা? এখন তাড়াতাড়ি কাজ শুরু কর, না হলে আবার বাঘিনী ভাবি চলে আসবে। এরপর শেফা ও মুন্নি শিয়ালিনী কাজ করতে থাকে আর তখনই সেখানে বাঘিনী চলে আসে। এই জমিদারের বউ, আজ তুই এত দেরি করে আসলি কেন? আজ তোর অর্ধেক পারিশ্রমিক কাটা। না না বাঘিনী ভাবি, আপনি আমার কোনো পারিশ্রমিক কাটবেন না।
আমি না হয় রাত পর্যন্ত কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে, যদি রাত পর্যন্ত কাজ করতে পারিস তাহলে কোনো পারিশ্রমিকই কাটবো না। এখন দুইজন গল্প না করে তাড়াতাড়ি কাজটা শুরু কর। আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, আমি তাহলে রাত পর্যন্তই কাজ করে দিব। এরপর বাঘিনী সেখান থেকে চলে যায় আর শেফা ও মুন্নি শিয়ালিনী কাজ করতে থাকে। আর এইভাবেই বিকাল হয়ে যায়। শেফা, আমার কাজের সময় শেষ, আমি পারিশ্রমিক নিয়ে বাড়ি চলে যাই। তুই তাহলে কাজ কর। আচ্ছা ঠিক আছে মুন্নি দিদি, তুমি বরং বাড়ি চলে যাও, আমি বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ করে ফেলি, তারপর আমিও বাড়ি চলে যাব। অন্যদিকে টিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে একটি স্ট্রবেরি চারা দেখতে পায়। আরে এটা তো দেখছি স্ট্রবেরি চারা। আমি বরং স্ট্রবেরি চারাটা বাড়িতে নিয়ে রোপণ করে দেই, তাহলে এই চারাটি বড় হয়ে অনেক স্ট্রবেরি ধরবে। তখন আমার মা স্ট্রবেরিগুলো বাজারে বিক্রি করতে পারবে, আমার মাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। এইসব বলে টিয়া স্ট্রবেরি চারাটি বাড়িতে নিয়ে আসে আর উঠোনের এক কোণে রোপণ করে দেয়। আর এইভাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। এ কি, সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমার মা আসছে না কেন? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? কিন্তু আমি তো সন্ধ্যার পর বাইরেও মাকে খুঁজতেও যেতে পারবো না। মা যে বলেছিল সন্ধ্যার পর নাকি গাছ থেকে পেতনি বের হয়, পেতনি যদি আমার ঘাড় মটকিয়ে দেয় তখন কি হবে? টিয়া এসব বলে মায়ের জন্য চিন্তা করতে থাকে। আর ওনকে শেফা শিয়ালিনী বাঘিনীর কাছে যায় তার পারিশ্রমিক নেয়ার জন্য। বাঘিনী ভাবি, আমি কাজ শেষ করে এসেছি, এখন তাড়াতাড়ি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন। আমার যে আবার বাজারে যেতে হবে, বাজার সদাই করে বাড়িতে যেতে হবে। বাড়িতে যে কোনো বাজার সদাইও নেই, আর আমার মেয়েটা মনে হয় আমার অপেক্ষায় বসে আছে। এ কি বললি তুই শেফা? তুই এখনই টাকা নিতে এসেছিস কেন? তোর না রাত পর্যন্ত কাজ করার কথা ছিল? এখন তো সন্ধ্যা হয়েছে মাত্র, রাত হতে তো এখনো অনেক দেরি আছে। ভাগিনী ভাবি, আমি যতক্ষণ সময় দেরি করে এসেছি ততক্ষণ সময় তো বাড়িয়ে কাজ করে দিয়েছি। চুপ কর শেফা, আমার সাথে চালাকি করে কোনো লাভ নেই। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা বলছি। আর যদি সময় মতো কাজ করে আসতে পারিস তাহলেই পারিশ্রমিক পাবি। বাঘিনীর মুখে আমার কথা শুনে শেফা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। মা, তুমি এসেছো? আমি তো তোমার জন্য চিন্তা করছিলাম, আজ তুমি এত দেরি করে আসলে কেন? তোমার কোনো বিপদ হয়নি তো? তারপর শেফা শিয়ালিনী টিয়াকে সব কথা খুলে বলে। সে কি মা, তোমাকে বাগিনী মামি টাকা দেয়নি? এখন আমরা রাতে কি খাবো? ঘরেও তো কোনো খাবার নেই, আবার আমার খাতা কলমগুলো শেষ হয়ে গেছে। খাতা কলম ছাড়া স্কুলে গেলে তো ম্যাডাম আমাকে অনেক বকাঝকা করবে। এখন কি করবে মা? তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি মুন্নি দিদির কাছ থেকে তোর জন্য খাবার নিয়ে আসছি। আর কালকে কাজের ব্যবস্থা করে তোর খাতা কলমও কিনে দিব রে মা। ইস, এই মাউমের কত কষ্ট। আমি যদি এখান থেকে মুক্ত হতে পারতাম তাহলে এদেরকে সাহায্য করতাম, কিন্তু আমাকে মুক্ত করার জন্য কেউ এত বড় ঝুঁকি নিজের কাঁধে নিবে না। আমি জানি না আর কখনো এই গাছ থেকে মুক্ত পেয়ে আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো কি না। আমাকে কেউ কি সাহায্য করবে? সে কি, আমাদের বাড়িতে কে কান্না করছে? কাউকে তো দেখতেই পাচ্ছি না। কান্নার আওয়াজটা তো মনে হচ্ছে স্ট্রবেরি চারা থেকে এসেছে। আমি বরং বাইরে গিয়ে দেখি তো। কে কে কান্না করছো? সামনে এসো, সামনে এসো বলছি। কাউকে তো দেখতেও পাচ্ছি না, তাহলে কি ভূত কান্না করছে নাকি? ওরে বাবা রে, আমি পালাই। ভয় পেও না টিয়া, আমি হলাম পরী, আমি কোনো ভূত নই গো। এক ডাইনি আমাকে স্ট্রবেরি চারা বানিয়ে রেখেছে। টিয়া, তুই আবার কার সাথে কথা বলছিস? কাউকে তো দেখতেও পাচ্ছি না। যা ঘরে যা, তোর জন্য খাবার নিয়ে এসেছি। তারপর টিয়া তার মাকে সব কথা খুলে বলে। পরী, ডাইনি তোমাকে এখানে কেন বন্দি করে রেখেছে? আর তোমাকে এখান থেকে মুক্ত করার কি কোনো উপায় নেই? একদিন আমি যখন তোমাদের বনের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ডাইনি তোমাদের বনের ফলগুলো ছিঁড়ে নষ্ট করছিল। আর সেটা দেখে আমি বাধা দিয়েছিলাম বলে ডাইনি আমাকে স্ট্রবেরি গাছে বন্দি করে রেখেছে। তবে আমাকে মুক্ত করার কাজটি খুবই কঠিন। তুমি এত কঠিন কাজটি করতে পারবে না শেফা। না পারি, তবু তো চেষ্টা করে দেখতে পারি। তুমি বলো পরি, আমাকে কি করতে হবে? আমি দেখি তোমাকে মুক্ত করতে পারি কি না। জঙ্গলের গভীরে এক স্ট্রবেরি ঘরে ডাইনি থাকে।
ওই ঘরে ঢুকে তুমি যদি ডাইনির জাদুর কাঠিটা ভেঙে ফেলতে পারো তবে এই ডাইনি বর্ষ হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। কিন্তু কাজটি অনেক সাবধানে করতে হবে। ওই ডাইনি যদি বুঝতে পারে তাহলে যে তোমার আর রক্ষা থাকবে না। আমি চাই না আমার জন্য তুমি বিপদে পড়ো শেফা। আমি তাহলে কাল সকালেই জঙ্গলে যাব, কারণ এখন রাতের বেলা গেলে তো বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো শেফা, তুমি বরং কাল সকালেই যেও। এরপর শেফা ও টিয়া ঘরে চলে যায় আর এইভাবে রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই শেফা ও টিয়া জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের গভীরে পৌঁছে যায় আর জঙ্গলের গভীরের মধ্যে একটি স্ট্রবেরি ঘর দেখতে পায়। মা, ওই যে দেখো, একটি স্ট্রবেরি ঘর। তার মানে ডাইনি এই ঘরেই থাকে। আমরা এই ঘরে কি করে যাব মা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টিয়া। আমি ডাইনির মতো কণ্ঠ করে ডাইনিকে বাহিরে ডাকবো, আর তুই সেই সুযোগে ডাইনির ঘরে গিয়ে ডাইনির জাদুর কাঠিটা ভেঙে ফেলবি। ঠিক আছে রে মা? আচ্ছা ঠিক আছে মা, তুমি বরং তাই করো। দিদি, ওই দিদি, ঘরে আছিস? আমি যে বড় বিপদে পড়ে গেছি গো দিদি, বাহিরে আয়। আমি পাশের বনে ডাইনি বলছি, তাড়াতাড়ি বাহিরে আয় গো দিদি। পাশের বনে ডাইনির আবার কি হলো? বাহিরে গিয়ে দেখি তো। কোথায় রে ডাইনি? আমি তো তোকে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি করে সাহায্য করব? হি হি হি, আমি ঝোপঝাড়ের আড়ালে পড়ে আছি গো দিদি। ঝোপের আড়ালে চলে আয়, আমাকে সাহায্য কর গো দিদি। হি 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 হি। এরপর ডাইনি ঝোপের আড়ালে চলে যায় আর সেই সুযোগে টিয়াও ডাইনির ঘরে প্রবেশ করে। ডাইনির জাদুর কাঠি যে কোথায় রেখেছে কে জানে। এই তো, ওই তো পেয়ে গেছি আমি। এরপর টিয়া ডাইনির জাদুর কাঠিটি হাতে নিয়ে ভেঙে ফেলে আর সাথে সাথেই ডাইনির শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। এ কি হলো আমার? আমার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে কেন? তার মানে আমার ঘরে ঢুকে কেউ জাদুর কাঠিটা ভেঙে ফেলেছে? না না, এ হতেই পারে না। এইসব বলতে বলতেই ডাইনি সেখানেই ধ্বংস হয়ে যায় আর শেফা ও টিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে বাড়ি চলে আসে। তোমরা এসেছো? আমি যে মুক্ত হয়ে গেছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্যই আমি মুক্ত হলাম। এই নাও 2 হাঁড়ি স্বর্ণ মুদ্রা। এগুলো বিক্রি করলেই তোমাদের অভাব কেটে যাবে। আর তোমাদের কোনো সাহায্য লাগলে আমাকে স্মরণ করো, আমি সাথে সাথেই চলে আসব। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এখন আমরা দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পারবো আর আমার মেয়েকেও পড়াশোনা করাতে পারবো। তোমরা ভালো থেকো শেফা। এখন আমি আমার রাজ্যে চলে যাব। বিদায়। মা টিয়া, তুই হোমওয়ার্কগুলো করে নে। আমি স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে খাবার নিয়ে আসি আর সাথে তোর খাতা কলমগুলো কিনে নিয়ে আসবো রে মা। এরপর থেকে শেফা শিয়ালিনী সেই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। উঠতে উঠতে তো আমার অনেক খিদে পেয়ে গেল। আমাকে তো কিছু খেতে হবে, কিন্তু আমি তো এখন অনেক ছোট, তাই পরিশক্তিও অর্জন করতে পারিনি। তাই জাদু করে খাবারও আনতে পারবো না। তাহলে আমি কি খাবো? ওই তো পাশেই তো দোকান দেখা যাচ্ছে। যাই, দোকানদার আন্টির কাছ থেকে কিছু ফল চেয়ে খাই। আন্টি, আমার না অনেক ক্ষুধা পেয়েছে। তোমার দোকানে তো অনেক খাবার আছে, আমাকে কিছু খেতে দাও না গো। আমি তোকে আমার দোকান থেকে খাবার খেতে দিব, তার আগে আমাকে টাকা দিতে হবে। তুই কি টাকা এনেছিস? আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে তোমাকে টাকা দিব? আমাকে টাকা ছাড়া কিছু খাবার খেতে দাও না গো আন্টি। আমার দোকানের খাবার কি বেশি হয়েছে নাকি যে তোকে ফ্রিতে খেতে দিব? আর পরীরা আবার খাবার খায় নাকি? যত সব। যা তো এখান থেকে। তোকে দেখে ভয় পেয়ে অন্যরা আবার আমার দোকানে আসবে না। আন্টি, আমাকে এইভাবে তাড়িয়ে দিও না। দয়া করে তোমার দোকান থেকে একটু ফল খেতে দাও না আমাকে। আমার কানের কাছে জ্ঞান জ্ঞান না করে এখান থেকে যাবি নাকি আমার হাতের মার খাবি? হ্যাঁ, খাবার আমাকে নাই খেতে দিলে, তাই বলে এইভাবে অপমান করবে? এত অহংকার থাকা ভালো নয় আন্টি। কি? তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বড় বড় কথা শোনাচ্ছিস? ধারা রে ধারা, আজ তোর খবর আছে।
এরপর মুন্ডি শিয়ালিনী ছোট্ট পরীকে মারতে থাকে। আউ, আমার লাগছে, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, আমাকে আর মেরো না। কি হয়েছে মুন্নি ভাবি, তুমি এইভাবে ছোট্ট পরীটাকে মারছো কেন? সে তো মরে যাবে, ছেড়ে দাও তাকে। সে তো তোমার কাছে সামান্য ফলই চেয়েছে মাত্র, এ কেমন ব্যবহার তোমার? শোন শেফা, এখন কি আমি তোর কাছে ব্যবহার শিখবো নাকি? ছোট্ট পরীকে মেরেছি, বেশ করেছি, তোর এত মাথা ব্যথা কেন? ছোট্ট পরী, তুমি আর কেঁদো না, আমার সঙ্গে আসো, আমি তোমাকে আমার দোকানের পাকা পাকা ড্রাগন খাওয়াবো। হ্যাঁ যা যা, যত খুশি গিয়ে ড্রাগন খাওয়া। এসেছে দয়ার সাগর, তোর মতো গরিব লোকেরা এগুলোই করতে পারে, তার চেয়ে বেশি কিছু তোর কাছে আশা করা যায় না। এই করেই তো জীবনে কিছু করতে পারিসনি, আমাকে আবার জ্ঞান দিস। তোমার এত অহংকার, আমি তোমাকে অভিশাপ দিলাম। যেই খাবারের জন্য তুমি আমাকে মারলে, সেই খাবারগুলো তুমি বিক্রি করতে পারবে না, সবগুলো খাবার পচে নষ্ট হয়ে যাবে। এই কথা বলে পরিকন্যা শেফার সাথে শেফার ফলের দোকানে চলে আসে। ছোট্ট পরি, তোমার তো অনেক ক্ষুধা লেগেছে, তাই তোমার যত ইচ্ছা তত ড্রাগন ফল খেয়ে নাও, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি অনেক ভালো আন্টি, আর তোমার দোকানে ড্রাগন ফলগুলো অনেক মজা। আজ তুমি যদি আমাকে খেতে না দিতে, তাহলে আমি বোধহয় খিদে জ্বালা মরেই যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না পরি, আমি জানি খিদে জ্বালা কেমন হয়। তোমার যখন ইচ্ছা তখনই আমার দোকানে চলে আসবে, আমি তোমাকে ড্রাগন ফল খেতে দিব। ঠিক আছে আন্টি, এবার আমি আসি। এরপর ছোট্ট পরি সেখান থেকে চলে যায়, আর শেফাও তার দোকানের ফলগুলো বিক্রি করতে শুরু করে। মাটিয়া, এই নে বাজার, আজ আমি অন্য দিনের তুলনায় অনেক ড্রাগন ফল বিক্রি করতে পেরেছি। ও মা, এই তো অনেক বাজার। তুমি এত বাজার না করে কিছু টাকা তো জমাতেও পারতে মা, তাহলে তো তোমার বিপদে আপদে কাজে লাগতো। ঠিক আছে রে মা, এখন থেকে আমি কিছু টাকা রেখে দিব। এবার চল তো, দুজনে মিলে খেয়ে নেই, আমার যে বড্ড খিদা পেয়েছে। শিয়ালিনী, তোমার দোকানে সব ফল তো দেখছি পচে গেছে, তোমার দোকানের ফল তো কিনে নেওয়া যাবে না। এই তারা শোন, কেউ এই মুন্নির দোকান থেকে ফল কিনবি না, পচা ফল খাইয়ে আমাদের সবাইকে মেরে ফেলে ধান্দা করছে। এরপর সবাই গিয়ে শেফার দোকান থেকে ড্রাগন ফল কিনে নেয়, আর এটা দেখে মুন্নি বলতে থাকে, আরে সত্যি তো, আমার দোকানে সব ফল পচে গেল কি করে? ও বুঝেছি, এখন তো প্রচুর গরম, তাই বুঝি আমার দোকানের ফলগুলো পচে গেছে। যাই বাবা, আমি গিয়ে আবার নতুন করে ফল নিয়ে আসি। এরপর মুন্নি শিয়ালিনী আবারও ফল নিয়ে আসে, কিন্তু আবারও সেই ফলগুলো পচে যায়। এ কি কাণ্ড, আমার দোকানে সব ফল তো আবারও পচে গেল। তাহলে কি সেই ছোট্ট পরিকন্যার অভিশাপের কারণে এরকম হচ্ছে? এইভাবে চলতে থাকলে তো আমি গরিব ফকিন্নি হয়ে যাব, আর ওইদিকে শেফা তো বড়লোক হয়ে যাবে। এটা তো আমি কিছুতেই হতে দিব না। মুন্নি শিয়ালিনীর দোকানে সব ফল পচে যাওয়ার কারণে সবাই এখন শেফার দোকান থেকে ড্রাগন ফল কিনে নেয়, আর এটা দেখে তো মুন্নি শিয়ালিনী ভীষণ রেগে যায়, আর কি করে শেফা শিয়ালিনীর ক্ষতি করা যায় তাই ভাবতে থাকে। বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারলেই এই শেফা শিয়ালিনী আর ধনী হতে পারবে না। কি বুদ্ধি গো, আমাকে একটু তাড়াতাড়ি বলো, আমার যে আর সহ্য হচ্ছে না। এরপর মিসকে শিয়াল মুন্নি শিয়ালিনীকে একটি বুদ্ধি দেয়। আরে বাহ, এটা তো খুব ভালো একটা বুদ্ধি, আমার তো এটা মনেই ছিল না। শেফা শিয়ালিনী তো তার ড্রাগন গাছ থেকে ড্রাগন পেড়ে বিক্রি করে। মিচকে, এইবার তো তাকে একটা উচিত শিক্ষা দিব। শেফা, এইবার তো তোকে একটা উচিত শিক্ষা দিব। তারপর মুন্নি শিয়ালিনী ও মিচকে রাত হওয়ার অপেক্ষায় থাকে। তারপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন মুন্নি শিয়ালিনী ও মিচকে শেফার ড্রাগন গাছে বিষ মিশিয়ে দেয়, আর বিষ মিশানোর কারণে ড্রাগন গাছটি মরে যায়। হায় আল্লাহ, এত বড় সর্বনাশ কে করেছে আমার? ড্রাগন গাছটি মারা গেল কি করে?
কাল তো ড্রাগন গাছটি ভালোই ছিল, এখন আমি কোথায় থেকে ড্রাগন বিক্রি করব? এটা তো আমার একমাত্র সম্বল ছিল। হায় হায়, এত বড় সর্বনাশ কে করলো আমার! শেফা শিয়ালিনী ড্রাগন গাছটি মারা যাওয়ার কারণে শেফা আর ড্রাগন ফল বিক্রি করতে পারে না। এর ফলে শেফা শিয়ালিনী অভাবে পড়ে যায়। একদিন মন খারাপ করে শেফা শিয়ালিনী জঙ্গলের দিকে কাজের খোঁজে হাঁটতে থাকে, আর তখনই সেই ছোট্ট পরীর সাথে শেফার দেখা হয়ে যায়। আরে আরে, তুমি সেই আন্টিটা না? তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? ছোট্ট পরী, আমি সেই আন্টি। আমি অনেক কষ্টে আছি, কাজ খোঁজার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিলাম। কেন আন্টি, কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো তো। তারপর শেফা শিয়ালিনী সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না আন্টি, আমি এখন আমার পরিশক্তি পেয়েছি। আমি তোমাকে সাহায্য করব। তুমি বাড়ি চলে যাও। আমি তোমাকে একটা সাহায্যকারী ড্রাগন বাড়ি দিব, আর সেই সাহায্যকারী ড্রাগন বাড়ি তোমার সব অভাব দূর করে দিবে। তুমি যখন যেটা চাইবে, ড্রাগন বাড়ি তোমাকে তখন সেটাই দিয়ে দিবে। ঠিক আছে পরী, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এ বিপদে সাহায্য করার জন্য। আমি তাহলে এখন আসি। এরপর শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে, আর বাড়ি এসে দেখতে পায় সেই সাহায্যকারী ড্রাগন বাড়ি। মা, ও মা, এই ড্রাগন বাড়িটা কোথায় থেকে এলো? কে দিল এই ড্রাগন বাড়ি আমাদের? এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টিয়াকে পরীর সব কথা খুলে বলে। এরপর থেকে শেফা শিয়ালিনী ড্রাগন বাড়ির কাছে যখন যেটা চাইতো, ড্রাগন বাড়ি সেটাই দিয়ে দিত। আর এইভাবেই শেফা শিয়ালিনী ও তার মেয়ে টিয়া সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর অন্যদিকে মুন্নি শিয়ালিনী ও মিচকে এই কথা জেনে ফেলে, ও তাদের অনেক লোভ হয়। হ্যাঁ গো, শুনেছ? সেই শেফা নাকি আবার সাহায্যকারী এক ড্রাগন বাড়ি পেয়েছে। আর সেই সাহায্যকারী ড্রাগন বাড়ি নাকি তাদের সবকিছু দিয়ে সাহায্য করে, তাদের আর কোনো অভাবও নেই। চলো না একটা কাজ করি, শেফাদের সেই সাহায্যকারী বাড়িটা চুরি করে নিয়ে আসি, তাহলে আমাদেরও আর কোনো অভাব থাকবে না। এরপর একদিন মুন্নি শিয়ালিনী ও মিচকে শেফার সেই সাহায্যকারী ড্রাগন বাড়িটা চুরি করতে যায়। তারপর তারা যখনই সেই ড্রাগন বাড়িটার দিকে হাত বাড়ায়, আর তখনই পরীকন্যা সেটি জানতে পেরে যায়। আর পরীকন্যা তার জাদু শক্তি দিয়ে মুন্নি শিয়ালিনী ও মিচকে মেরে ফেলে। মুন্নি শিয়ালিনী আর মিচকে তার লোভের কারণে জীবন হারায়। আর অন্যদিকে শেফা ও তার মেয়ে টিয়া সাহায্যকারী ড্রাগন বাড়ি পেয়ে সুখে দিন কাটাতে থাকে।